এবারের 2024-এর ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াবার জন্য শুরু থেকে আমরা চেষ্টা করেছি। রাত দিন এখানে কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেছনে যে কার্যক্রম, এই কার্যক্রম সারাদিন চলছে, রাতভর চলছে এবং আমাদের আজকে 10ম দিন চলছে কাজের। আর এই জায়গাতে 8ম দিন, গত শুক্রবার থেকে আমরা শুরু করেছি এই জায়গাতে। আর পুরো কার্যক্রম আমরা শুরু করেছি অনেক আগে থেকে। আপনি একটু মেহরবানি করে ওইদিকে একটু দাঁড়ান। পুরো কার্যক্রম আমাদের চলছে 10 দিন যাবত, আর এখানে আমাদের স্পেসিফিক কাজ চলছে 8ম দিনে। তো আমরা এই 8ম দিনে কোন জায়গায় দাঁড়িয়ে আছি, আপনারা যেহেতু এসেছেন আমরা আপনাদেরকে একটু আপডেট দিতে চাই। আমরা এ যাবৎ চাল কিনেছি, ত্রাণ সামগ্রী হিসাবে চাল কিনেছি আমরা 998 মেট্রিক টন, যেটাতে আমাদের খরচ হয়েছে 5,55,80,000 টাকা। আমাদের ডাল কেনা হয়েছে 200 মেট্রিক টন, যেটাতে খরচ হয়েছে 2,03,60,000 টাকা। আমাদের লবণ কেনা হয়েছে 112 তেল কেনা হয়েছে 200 মেট্রিক টন, সেটাতে খরচ হয়েছে 3,15,40,000 টাকা। আর লবণ কেনা হয়েছে 112.50 মেট্রিক টন, যেটাতে খরচ হয়েছে আমাদের 38,30,000 টাকা। এবং আমাদের খেজুর কেনা হয়েছে 120 মেট্রিক টন, যেখানে খরচ হয়েছে আমাদের 4,60,50,000 টাকা। আর সুগার অর্থাৎ চিনি কেনা হয়েছে 20 টন, সেখানে খরচ হয়েছে আমাদের 23,91,200 টাকা। চিড়া কেনা হয়েছে 40 টন, সেখানে খরচ হয়েছে আমাদের 22,51,000 টাকা। এবং পানি কেনা হয়েছে 100 টন, যেখানে খরচ হয়েছে আমাদের 9 লক্ষ টাকা। আর ভুসি অর্থাৎ গোখাদ্য কেনা হয়েছে 67.38 মেট্রিক টন, সেখানে আমাদের খরচ হয়েছে 29,06,750 টাকা। সর্বসাকুল্যে আমাদের মালামাল কেনা হয়েছে 1,857 মেট্রিক টন। ত্রাণ সামগ্রী কেনা হয়েছে এ পর্যন্ত, যেখানে খরচ হয়েছে 16,58,08,950 টাকা। আর আমরা পানি একটু শুকিয়ে গেলে, বন্যার পানি একটু শুকানো শুরু করলে 1 লক্ষ পরিবারকে 25 কেজি করে চাউল দেব ইনশাআল্লাহ। কারণ আমরা জানি যে বন্যার পানি শুকিয়ে গেলেই কিন্তু মানুষের কষ্ট শেষ হওয়া নয়, বরং অনেক কষ্ট তখন শুরু হয় নতুন করে। বিশেষ করে যারা ছোট ছোট ব্যবসার উপরে ডিপেন্ডেন্ট ছিল, সেগুলো শেষ হয়ে গেছে, তারা নতুন করে দাঁড়াতে আরো সময় লাগবে। তারা যেন দাঁড়াতে পারে এবং 15 দিন 20 দিন যাতে অ্যাটলিস্ট তারা আরো চলতে পারে, সেজন্য আমরা 1 লক্ষ পরিবারকে 25 কেজির করে চাউলের বস্তা দেব। এখানে আমাদের লাগবে হলো 2500 টন। এর অর্ডার আমরা ইতিমধ্যে দিয়ে ফেলেছি, অর্থাৎ পার্চেসিং হয়ে গেছে। আগামী 3 বা 4 তারিখ ইনশাআল্লাহ, 3 তারিখে মাল ডেলিভারি পাবো, 4 তারিখ থেকে আমরা ডিস্ট্রিবিউশন শুরু করব। ফেনীর যে সমস্ত এলাকা শুকিয়ে গেছে সেই এলাকাগুলোতে বিশেষ করে। সেখানে আমাদের খরচ হবে 14,15,00,000 টাকা। সর্বসাকুল্যে আমাদের মোট মালামাল যেটা এই পর্যন্ত আমরা কিনেছি, যার কিছু প্রস্তুত হয়ে বিতরণ হয়ে গেছে, কিছু প্রস্তুত হচ্ছে, আর কিছু ডেলিভারির অপেক্ষা আছে, সব মিলিয়ে দাঁড়াচ্ছে হলো 4,357.88 মেট্রিক টন ত্রাণ সামগ্রী। এবং এ পর্যন্ত এই ত্রাণ সামগ্রীর পেছনে আমাদের যে খরচ হয়েছে সেটা হলো 30,73,08,950 টাকা। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, আমাদের এ পর্যন্ত যে ফান্ড আমাদের কাছে এসে পৌঁছেছে, আপনারা সাংবাদিক ভাইরা বারবার আমাকে প্রশ্ন করেছেন কত টাকা এসেছে। আমরা ফিগারটা এক্সাক্ট আপনাদেরকে বলতে পারিনি। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার একেবারে অফিস শেষে আমাদের কাছে যে আপডেট এসেছে আমাদের অ্যাকাউন্টস থেকে, সেটা হলো আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহে, সাধারণ মানুষের আস্থায় আমাদের ত্রাণ তহবিলের টাকা 100 কোটি ছাড়িয়েছে। অর্থাৎ 100 কোটির বেশি ফান্ড আমাদের কাছে চলে এসেছে। এই ফান্ডটা আমরা কিভাবে খরচ করব আপনাদেরকে একটু আমরা জানিয়ে রাখতে চাই, আপনাদের মাধ্যমে মানুষকে আমরা জানিয়ে রাখতে চাই। প্রথমত একটু বলে রাখি, আসুন্নাহ ফাউন্ডেশনের সমস্ত প্রজেক্টগুলো বাস্তবায়ন করার আগে আমরা পাবলিকলি ঘোষণা করে বেনিফিশিয়ারি নির্বাচন করি, যাতে কোনো প্রকার পার্সিয়ালিটি না হয়, প্রত্যেকে যেন সমানভাবে পায়, ধর্ম বর্ণ নির্বিশেষে যেন সবাই সুযোগ সুবিধা পায়, সেজন্য আমরা বিশেষভাবে মনোযোগ রাখি। আর আমাদের প্রজেক্ট বাস্তবায়ন শেষে আমাদের প্রত্যেকটা টাকার হিসাব পাই পাই করে আমরা সোশ্যাল মিডিয়ার উন্মুক্ত প্ল্যাটফর্মে দিয়ে থাকি। আমরা 2022-এর বন্যায় অর্থাৎ সিলেটের বন্যায় 18 কোটি টাকার কাজ করেছিলাম, তার প্রতিটি টাকার হিসাব আমরা সোশ্যাল মিডিয়াতে দিয়েছিলাম। তেল কোন কোম্পানির কত টাকায় কিনেছি, আমরা কি পরিমাণ কিনেছি, লবণ, চাল, প্রত্যেকটা জিনিস আমরা ডিটেল এভাবে দিয়ে থাকি। তো এবারও ইনশাআল্লাহ তার ব্যতিক্রম হবে না, প্রত্যেকটা টাকার হিসাব আমরা যথারীতি ইনশাআল্লাহ যথাসময়ে দেবো, আল্লাহ চাহেন তো। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, এটা এখানে তো আপনার আমরা মৌলিক হিসাবটা দিয়েছি, এটা ডিটেইল একটু একটু করে প্রতি লিটারের দাম কত পড়েছে সেগুলো ইনশাআল্লাহ ডিটেইল আমরা একেবারে চার্ট আকারে সোশ্যাল মিডিয়াতে আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ আমরা দিয়ে দিব।
এখনো পর্যন্ত আমাদের এখানে ত্রাণবাহী 80টি গাড়ি গত কয়েকদিন আমাদের স্পটে পৌঁছেছে। আবার সেনাবাহিনীর মাধ্যমে আমরা অনেকগুলো কাভার্ড ভ্যান হস্তান্তর করে দুর্গম এলাকাগুলোতে তাদের মাধ্যমে বিতরণ করেছি। আমরা আজকে আমাদের এখানে যে কাজ চলছে, আজকে আমাদের এখানে সকাল থেকে জোহরের আগ পর্যন্ত 8টা কাভার্ড ভ্যান ফিল আপ হয়ে চলে গেছে এবং আজকে সর্বসাকুল্যে আমাদের 23টা কাভার্ড ভ্যান ইনশাআল্লাহ ভরবে। এখানে যে কাভার্ড ভ্যানগুলো আছে এগুলো মাল আনলোড হওয়ার পর আবার লোড হওয়া শুরু হবে। একদিক থেকে আনলোড হয় আর দিক থেকে লোড হয়। এখানে প্রতিদিন 2 থেকে 2,500 মানুষ কাজ করছে, সবাই স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে। এখানে ঢাকা ইউনিভার্সিটির সম্মানিত প্রফেসর, সিনিয়র প্রফেসর আছেন, কাজ করছেন, আমি চিনি ব্যক্তিগতভাবে। এখানে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মরত ব্যক্তিবর্গ, সদস্যগণ তারা আছেন, কাজ করছেন ছুটির দিনে। আবার এখানে কয়েকজন হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা কাজ করছেন এবং আমাদের আজকে দুপুরের খাবার ছিল বিরিয়ানি। তাদের জন্য আমরা আলাদা খাবার প্রস্তুত করেছি, যেহেতু আমরা জানি আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাইরা গরু গোশত খান না, তাদের উপযোগী খাবার আমরা প্রস্তুত করেছি এবং তারাও কিন্তু এখানে শ্রম দিচ্ছে। আমাদের একজন অটো রিক্সা চালকের সন্ধান আজকে আমরা জানতে পেলাম যে তারা থেকে আমাদের ইউনাইটেড ইউনিভার্সিটি ওই জায়গা থেকে এখানে কেউ ত্রাণের কাজে আসছে বললেই তাদেরকে ফ্রি তিনি আনা নেওয়া করছেন। তিনি আমাদেরকে বলেনও নাই, প্রকাশও করতে চান না, কিন্তু সামহাও আমরা জেনে গেছি। তো স্বতঃস্ফূর্ততা কতভাবে হতে পারে, কত ধরনের হতে পারে, সেটা আসলে আমরা আপনাদেরকে মানে বলে বুঝাতে পারবো না যে মানুষ কতভাবে স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারে এখানে, সেটা এখানে চলছে। তো আমরা একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে যত টাকা আমাদের কাছে এসছে এবং এক্সপেক্টেড আরো যে টাকা আসবে, আমরা কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ আমাদের ফান্ড ক্লোজ করব, অর্থাৎ এই তহবিলে আর আমরা ডোনেশন সংগ্রহ করব না। আমাদের প্রত্যেকটা প্রজেক্ট বাস্তবায়নের ক্ষেত্রে আমরা এই নীতিমালা ফলো করি। একটা নির্দিষ্ট সময়ের পর আমরা বলে দেই এই প্রজেক্টে আর কোনো টাকা দেওয়া যাবে না, আমরা অফ করে দেই, কারণ আমাদের একটা প্ল্যান থাকে, প্ল্যান অনুযায়ী আমরা সাধারণত কাজ করে থাকি। তো এবারে আমরা যেটা আশা করছি, যেটা করব সেটা হলো খাদ্যে ইতিমধ্যে আমরা 30 কোটি 73 লাখ টাকা খরচ করেছি, যেটার মধ্যে 2500 মেট্রিক টন চাল আমরা 4 তারিখ থেকে বিতরণ শুরু করব। আর এর বাইরে কৃষি এবং ব্যবসা যে ক্ষতি হয়েছে আমাদের, কৃষকদেরকে তাদের পুনরায় কৃষি কাজ শুরু যেন করতে পারে, সেজন্য আমরা তাদেরকে অর্থ সহায়তা দিব। আমরা আসুন্না ফাউন্ডেশন থেকে ক্ষুদ্র ঋণ, সেটা আপনার সুদমুক্ত হোক আর সুদযুক্ত হোক, কোনোভাবে আমরা সুদ ঋণ দেই না, বরং আমরা সম্পূর্ণ ডোনেশন দিয়ে তাদেরকে দাঁড়াবার জন্য আমরা সহায়তা করি। তো সেই জায়গা থেকে কৃষি এবং ব্যবসা বলতে ছোট ছোট ব্যবসায়ী, একজন মুদি দোকানদার, তার দোকানটা পুরোটা পানিতে আপনার শেষ হয়ে গেছে, তখন তাকে আবার একটা দোকান আমরা দাঁড় করে দেওয়ার জন্য কাজ করব। এই খাতে আমরা 30 কোটি টাকা খরচ করার পরিকল্পনা প্রাথমিকভাবে হাতে নিয়েছি, যে আমরা কৃষি এবং ব্যবসায় 30 কোটি টাকা খরচ করব। আমরা জানি যে প্রচুর মানুষ গৃহহীন হয়ে গেছেন, যারা গৃহহীন হয়ে গেছেন সেই মানুষগুলোর জন্য আমাদের পরিকল্পনা হলো যে আমরা 30 কোটি টাকা ইনশাআল্লাহ খরচ করব এই খাতে। অর্থাৎ যারা গৃহহীন হয়ে গেছেন, কাউকে হয়তো আমরা 10,000 টাকা দিয়ে সহায়তা করব, কাউকে 20,000 দিয়ে, কাউকে 1 লাখ দিয়ে। এটা ভ্যারি করবে যে কার অবস্থা কতটুকু, অর্থাৎ ক্ষতি কি পরিমাণ হয়েছে, কারণ আমরা জানি সবার একরকম ক্ষতি হয় নাই, কারোর একেবারে শেষ হয়ে গেছে সব, তাকে হয়তো 1 লাখ টাকা আমরা দিব। 1 লাখ টাকা দেওয়া বলতে 1 লাখ টাকা আমরা একসাথে দিয়ে দিব না, তাকে একটা নির্দিষ্ট সার্টেন অ্যামাউন্ট দিয়ে বলবো এই পর্যন্ত আপনি কাজ নিয়ে আসেন, তারপর আপনি দ্বিতীয় কিস্তি পাবেন, তারপর তৃতীয় কিস্তি পাবেন, যাতে করে টাকাটা পেয়ে গরিব মানুষ নষ্ট করে না ফেলে। এবং সমস্ত টাকা আমাদের অনলাইনে আমরা দিয়ে থাকি, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে। নগদ কোনো টাকা আমরা সাধারণত দেই না, কারণ এখানে ট্রান্সপারেন্সি যে জায়গাটা সেটা তখন পরিচ্ছন্ন থাকে, কারণ যাদের মাধ্যমে আমরা দেবো তারা তো ভলান্টিয়ার, তো কারোর কাছে আমি টাকা দেবো সে আবার হস্তান্তর করবে, এটা আমরা করি না। আমাদের যে বেনিফিশিয়ারি, তাদের যে ডিটেল, সেই ডিটেল পাওয়ার পর আমরা সেই ডিটেল অনুযায়ী তাদের কাছে আমরা পাঠিয়ে দিব অনলাইনে, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে। তাহলে কৃষি এবং ব্যবসায় 30 কোটি এবং গৃহ নির্মাণে 30 কোটি এবং শিক্ষায় 20 কোটি টাকা আমরা খরচ করার সিদ্ধান্ত নিয়েছি, কারণ আপনারা জানেন শিক্ষার খাতে আমাদের প্রচুর ক্ষতি হয়েছে। বিশেষ করে আমাদের যে সমস্ত শিশুরা, অনেকের আপনার বই পুস্তক নষ্ট হয়ে গেছে, পড়ালেখা পিছিয়ে গেছে, তাদেরকে আমরা স্বেচ্ছাসেবীদের মাধ্যমে কিভাবে পিছিয়ে পড়েছে তাদেরকে উদ্ধার করার, সেজন্য আমরা কাজ করব। আরেকটা জায়গা আমরা কাজ করব, সেটা হলো যে বন্যা যাতে প্রকোপ কমিয়ে আনা যায়, সেজন্য সুদূর প্রসারী প্ল্যান কিভাবে করা যায়, আমরা অনেকগুলো পরিকল্পনা মাথায় রেখেছি, এখনো চূড়ান্ত করি নাই। সেটা নিয়ে আমরা কাজ করব যে কিভাবে বন্যায় দুর্গতি কমানো যায়। আমরা শুধু ত্রাণ দিলাম সেটাই নয়, বন্যার পানি যাতে নেমে যাওয়ার রাস্তাগুলো পরিচ্ছন্ন থাকে, খালগুলো যাতে পরিষ্কার থাকে। বিশেষ করে এটা সরকারের যারা সংশ্লিষ্ট দায়িত্ব আছেন তারা দেখবেন, নোয়াখালী, চৌমুহনী, লক্ষ্মীপুর এই এলাকাটাতে রাস্তার ধারে যে বড় খাল চলে আসছে, আপনারা জেনে থাকবেন, আমি ওই এলাকার ছেলে, আমি ছোটবেলা থেকে এই খালগুলোকে দেখেছি, এগুলো দখল হয়ে আছে, অর্থাৎ দখলদাররা দখল করে আছে এবং এগুলো নাব্যতা হারিয়ে ফেলেছে, যার কারণে এই যে বন্যার পানি এটা নেমে যাওয়ার জন্য মিনিমাম যে খাল প্রয়োজন সেটা পর্যন্ত নাই, যার কারণে দুর্দশা আজকে চরম অবস্থায় পৌঁছেছে। আমরা যদি চাই যে প্রতি বছর এরকম ত্রাণ নিয়ে আমরা দৌড়াবো না বা দৌড়াতে হবে না,
এটা যদি চাই তাহলে এই খালগুলো আমাদেরকে খনন করতে হবে এবং এগুলো নাব্যতা ফিরিয়ে আনতে হবে, এগুলো দখলমুক্ত করতে হবে। এটা বাংলাদেশ সরকারের কাজ। আমাদের যদি এখানে কোনো অংশগ্রহণ করার সুযোগ থাকে, আসন্ন ফাউন্ডেশন সম্পূর্ণ প্রস্তুত যে আমাদের ভলান্টিয়ার টিম নিয়ে, আমাদের ক্ষুদ্র ফান্ড নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়বো, যাতে করে প্রতি বছর বন্যা হলে আমরা ত্রাণ নিয়ে যেতে না হয় এবং বন্যা যাতে খুব বেশি দীর্ঘস্থায়ী না হয়। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর আমি নিজে গিয়েছি, অনেক এলাকা আছে যেখানে পানি ঠায় দাঁড়িয়ে আছে, নামার কোনো নামগন্ধ নেই, 1 সপ্তাহ 10 দিন 15 দিন পর্যন্ত পড়ে আছে। তো সেটা যেন না হয় সেজন্য আমরা চেষ্টা করছি। ফাউন্ডেশন থেকে আমরা বিশেষ কিছু উদ্যোগ নিয়েছি। যে সমস্ত জায়গায় মোবাইল চার্জ দিতে পারছেন আমার বিদ্যুতের অভাবে, আমরা ভাসমান জেনারেটর এবং চার্জিং স্টেশন নিয়ে যাচ্ছি বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। দেখা যায় যে কলার ভেলায় করে কিংবা কোনো টায়ারে করে আমরা জেনারেটর নিয়ে যাচ্ছি। ইউনাইটেড ইউনিভার্সিটির এবং ইস্ট ইউনিভার্সিটি স্টুডেন্টরা অনেকে আমাদেরকে জেনারেটর দিয়েছে, এসিআই আমাদেরকে কিছু জেনারেটর দিয়েছে, আমরা নিজেরা কিছু জেনারেটর ভাড়া নিয়েছি। এগুলো দিয়ে আমরা আশ্রয় কেন্দ্রে একসাথে 30-40টা মোবাইল চার্জ দিতে পারছি। তারা 7 দিন 8 দিন পরিবারের সাথে যোগাযোগ করতে পারছেন না, এবং সেই সাথে জেনারেটর দিয়ে আমরা অনেক বাড়িতে পানি তুলতে পারছেন না বিদ্যুৎ না থাকার কারণে। তাদের আপনার স্যানিটেশন সিস্টেম ভেঙে পড়েছে, তাদের ওয়াশরুমগুলোতে পানি নাই, তাদের খাবার পানি নাই। তো আমরা এক্ষেত্রেও ভাসমান জেনারেটর নিয়ে বাড়ি বাড়ি গিয়ে আমাদের ভলান্টিয়াররা তারা তাদের মোটর চালু করে পানি ট্যাঙ্কিতে ভরার ব্যবস্থা করছেন। এর বাইরে আমাদের এখান থেকে যে বড় কাভার্ড ভ্যানে মালগুলো যায়, সেখানে ছোট ছোট অনেকগুলো পিকআপে করে মালগুলো একটা পর্যায়ে চলে যায়, তারপর আবার অনেকগুলো ট্রলারে করে বা ছোট ছোট নৌকা করে ভাগ ভাগ হয়ে দূর দূরান্ত এলাকাগুলোতে চলে যায়। দুর্গম এলাকাতে সাধারণত ত্রাণ দেই আমরা, রাস্তার ধারে শহরে সাধারণত ত্রাণ দেই না। এবারও আমি যতবার গিয়েছি 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 1.5 ঘন্টা ভেতরে ঢুকে তারপর আমরা ত্রাণ বিতরণ করেছি। আমাদের কাছে যে সমস্ত ত্রাণের সামগ্রী মানুষ দিয়েছে সেগুলো কিন্তু আমি যে হিসাব দিয়েছি এর বাইরে, অর্থাৎ আমাদের যে 4300 টন আমরা ত্রাণ সামগ্রী দিচ্ছি এগুলো আমাদের পারচেসিং করা। এর বাইরে আরো বহু জিনিস আমাদের কাছে এসেছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, বনরুটি, পাউরুটি, কেক, গুঁড়ো দুধ, মুড়ি, পোশাক, মেয়েদের পোশাক, ছেলেদের পোশাক, কারণ আশ্রয় কেন্দ্রগুলোতে তাদের পোশাকের দরকার হয়, এক পোশাকে চলে আসছে। তারপরে বাচ্চাদের জন্য তাদের উপযোগী খাবার, মেয়েদের জন্য আপনার স্যানিটারি ন্যাপকিন, তারপর বিভিন্ন সাইজের পানির বোতল, জেনারেটর, রেডি প্যাকেজ, তারপরে লবণ, পানি, বিস্কিট, গুঁড়া দুধ, লুঙ্গি, চাল, সাবান, সুজি, বিস্কিট, স্যালাইন, এই জাতীয় অনেক জিনিস এসেছে যেগুলো বিভিন্ন প্রতিষ্ঠান দিয়েছে, সেগুলোর সাথে সাথে আমরা পাঠিয়ে দিয়েছি। তো এই হলো আমার কাছে আপডেট যে 100 কোটি টাকা আমাদের ক্রস করেছে ফান্ড, সেটাকে আমরা কিভাবে খরচ করবো একটা পরিকল্পনা আপনাদেরকে দিয়েছি। আর পুঙ্খানুপুঙ্খ প্রতিটি টাকার হিসেব আলাদা করে আমাদের প্রত্যেকটা প্রজেক্টে যেভাবে করি ঠিক একইভাবে আমরা প্রজেক্ট শেষে ইনশাআল্লাহ আপনাদের মাধ্যমে জানাবো। আর ডিটেইল প্ল্যান যেটা সেটা আমরা জানাবো ইনশাআল্লাহ। আর একটা বিষয় একটু বলি যে আমাদের এই যে পরবর্তী কার্যক্রম হবে সেটা আমরা কিভাবে করব। আমরা অন্যান্য প্রজেক্টগুলো যেভাবে করি যে প্রত্যেকটা প্রজেক্টে আমরা উপকারভোগী নির্বাচনের জন্য কয়েকটা লেয়ারে আমরা কাজ করি। প্রাথমিকভাবে আমরা গুগল ফর্ম দিয়ে অনলাইনে বলি যে আপনার আশেপাশে যারা আছেন দুর্গত, অভাবগ্রস্ত, তাদের তথ্য দেন। যেমন বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে যারা মারা গেছেন তাদের জন্য আমরা ইতিমধ্যে বলেছি যে আমরা 5 কোটি টাকা বাজেট আমরা দিয়ে দিয়েছি, আরো 5 কোটি টাকা করার আমাদের স্বপ্ন বা পরিকল্পনা আছে। তো এইখানে কাজ করবার জন্য আমরা গুগল ফর্ম দিয়ে দিয়েছি যে আমরা কোনো লোক নির্বাচন করব না, আপনারা সাধারণ মানুষ সারা দেশ থেকে তথ্য দেন। তথ্য দেওয়ার পর এই বন্যার ক্ষেত্রে একই আমরা তথ্য নিব। তথ্য দেওয়ার পর যে সমস্ত স্টুডেন্টরা আছেন, কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া স্টুডেন্টরা আছেন, তারা অনেকে আমাদের স্বেচ্ছাসেবী, তাদেরকে আমরা এলাকায় পাঠাবো এই তথ্যগুলো ভেরিফাই করার জন্য। প্রত্যেকটা তথ্যের সাথে বাস্তবে মিলানোর পর তারা সুপারিশ করবেন, স্থানীয় ইমাম সাহেবরা সুপারিশ করবেন। এর পরের ধাপে এসে আমরা ইমপ্লিমেন্টেশন যাব, অর্থাৎ তাদেরকে উপকারভোগী আমাদের সেই সেবাটা আমরা তাদেরকে দেব, যাতে করে উপযুক্ত ব্যক্তি পান। এখানে মাঝখান থেকে কোনো সুবিধা যেন নিতে না পারে অবৈধভাবে, অনৈতিকভাবে, সেজন্য আমরা খুবই সচেষ্ট। তো এই হলো মোটামুটি আমাদের কার্যক্রম। আর এর বাইরে যদি কোনো বিশেষ প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আমার একটা প্রশ্ন ছিল, জি, অনেক আগে তো আসলে সোশ্যাল মিডিয়াটা অ্যাক্টিভ ছিল না, যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যুগ, তো প্রচারের ব্যাপার থাকে, যেহেতু অনেকের প্রাণীগুলো হয়, তো প্রাণের যে ব্যাপারটা থাকে এখানে অনেক ছবি দিচ্ছে, অনেক কথা বলছে, ইসলাম কি বলে বা এটা নিয়ে যদি আপনি একটু। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা যারা ত্রাণ কাজে নিয়োজিত আছি আমরা অনেকেই ফটো সেশন এত বেশি করি যে ফটো সেশনটাই যেন মুখ্য। এটা খুবই দৃষ্টিকটু। ইসলামী দৃষ্টিকোণ ভাই জানতে চেয়েছেন, আমি সে আলোকে যদি বলি, ইসলামী দৃষ্টিকোণ থেকে মানুষকে দেখাবার উদ্দেশ্যে কোনো কাজ করলে সেটার কোনো রিওয়ার্ড আল্লাহর কাছে আর পাওয়া যাবে না, বরং সেটা ভালো করতে গিয়ে আরো খারাপ হওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে বন্যার ক্ষেত্রে আমরা বলি যে বন্যায় ধনী গরিব একাকার হয়ে যায়। এখানে একজন মানুষ হয়তো তার ছেলে প্রবাসে থাকে, তার বাবাকে যদি আমরা ত্রাণ দেওয়ার সময় ছবি তুলি, ভিডিও করি, অনেক বেশি ফটো সেশন করি, ছেলে দেখে নিশ্চয়ই সেটা তার কাছে ভালো লাগা কাজ করবে না। এই জন্য আমি আপনাদের মাধ্যমে বিনীতভাবে আহ্বান করতে চাই, যারা ফিল্ডে কাজ করছেন তারা যেন এই কাজটা না করেন। আজকের দিনে অন্তত 3টি মেসেজ আমি আমাদের টিমকে দিয়েছি, অর্থাৎ আমাদের টিম যারা কাজ করছে তাদের আমি বলেছি যে খবরদার
ফটো সেশন নির্ভর কাজ যেন না হয়। হ্যাঁ, কিছু ফটো আমাদের নিতে হয় আমাদের ট্রান্সপারেন্সির জন্য, যেহেতু আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই ফান্ডটা পাচ্ছি, অতএব সোশ্যাল মিডিয়াতে তো আমাদের জানাইতে হবে। আমাদের অনেকে বলছেন ভাই অমুক এলাকায় কোনো কাজ হচ্ছে না, অথচ সেই এলাকাতে স্টিল আমি নিজে আছি, তখন আমাকে মেসেজ করা হচ্ছে ভাই এই এলাকাতে আপনাদের কোনো টিম যায় নাই। আমি বললাম আমি স্টিল ওখানে দাঁড়িয়ে আছি। তো এখন আমি যে দাঁড়িয়ে আছি এটা প্রমাণ করার জন্য তো ওখানকার কিছু ছবি কিছু ভিডিও আমাদেরকে দিতে হয়। এটা হলো আমাদের ডোনারদের কাছে আমাদের যে জবাবদিহিতার জায়গাটা, সেটাকে পরিষ্কার করবার জন্য। কিন্তু এখানে আমরা চেষ্টা করি কোন উপকারভোগীর ছবি যদি আমরা প্রচার করি যথাসম্ভব ব্লার করে দেওয়ার। হ্যাঁ, এর বাইরে কাউরটা প্রচার করলে আমরা জিজ্ঞেস করে নিই যে আপনার ছবি আমরা প্রচার করতে পারে। অনেকে খুব খুশি মনে বলেন, নিজেই ফটো সেশন করেন যে হ্যাঁ আমার ছবি সহ যাক, কোনো অসুবিধা নেই। তো আমরা দায়িত্বশীলতার রক্ষা করার চেষ্টা করছি। তারপর আমি আহ্বান করব আমাদের টিম মেম্বারদেরকে, আমরা বলি অন্যদেরকে আহ্বান করব যে আমরা যেন এই ত্রাণ দিতে গিয়ে অন্তত ফটো সেশনটা খুব বেশি না করে ফেলি, প্রয়োজনের বাইরে যেন না করি, এটা আমাদের না করা উচিত। আসসালামু আলাইকুম। যে আপনি গত গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছিলেন ওইটার কোনো আপডেট আছে কিনা এখন আমরা বন্যার পাশাপাশি? জি জি জি, ধন্যবাদ। আমাদের প্রত্যেকটা প্রজেক্ট কিন্তু চলমান আছে। একটা প্রজেক্ট আমাদের একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা হলো আপনারা জানেন আমরা 3 লক্ষ বৃক্ষরোপণের পরিকল্পনা করেছি। আমরা প্রতি বছর কিন্তু বৃক্ষরোপণ করি, এবছরই না শুধু। 3 লক্ষ বৃক্ষরোপণের এই প্রজেক্টটি আমাদের 1 লাখের কাছাকাছি এসে থেমে গেছে, কারণ তখন থেকে দেশে এই আন্দোলনের কারণে আর এই কাজটা আমরা চালাতে পারিনি। আর যেহেতু গাছ লাগানোর একটা নির্দিষ্ট সময় আছে, অতএব আমরা চাইলে এটা আর আগামী মাসে করতে পারবো না, এজন্য এই প্রজেক্টটা আমাদের থেমে গেছে। বাট ছাত্র জনতার যে আন্দোলন হয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলন, সেখানে হতাহতদের জন্য আমাদের যে সহায়তা, সেই সহায়তার যে কাজটা সেটা আমাদের চলমান আছে, এটা কিন্তু আমাদের থেমে যায় নাই। এবং এই ডিপার্টমেন্টে যাদেরকে দায়িত্ব দেওয়া আছে তাদেরকে বলা আছে দেশ বন্যা হোক, জলোচ্ছ্বাস হোক, যাই হোক না কেন তোমরা তোমাদের কাজ চালাতে থাকো। আমরা ইতোমধ্যে গতকালকে আমার পেজে আমরা ঘোষণা দিয়েছি যে নিহতদের তালিকা যেন সবাই দেয়, কারণ তাদের নিয়ে আমাদের কাজ শুরু হয়ে গেছে। আমরা সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে আশা করছি নিহতদের পরিবারের কাছে একটা অ্যামাউন্ট যাতে তারা একটু দাঁড়াতে পারেন পিঠ সোজা করে, এটা আমরা তাদেরকে দেব। আর আহত যারা, তাদের মধ্যে 1000+ আহত ব্যক্তির কাছে ইতোমধ্যে টাকা আমরা পাঠিয়ে দিয়েছি, যেটা 3 কোটি প্লাস টাকা ইতোমধ্যে আমরা আহত ব্যক্তিদের হাতে হস্তান্তর করে ফেলেছি। আর বাকি 1000+ আবেদন এর টাকা আমাদের প্রক্রিয়াধীন আছে, যেটা চলে যাবে খুব শীঘ্রই। তো হতাহতদের জন্য সহায়তার যে কাজটা, এটা আপন গতিতে চলছে। আমাদের এই ত্রাণ কার্যক্রমের কারণে সেটা কোনোভাবে বাধাগ্রস্ত হচ্ছে না, ওইটা সঠিকভাবে চলছে। হুজুর, আপনাকে ধন্যবাদ যে গতকাল আমি আপনাকে সেই বাচ্চাদের বই পুস্তকের কথা প্রশ্ন করেছিলাম, আপনারা আজকে সেই উদ্যোগ অলরেডি নিয়েছেন। আমার একটা প্রশ্ন ছিল, একজন আমাকে জানার জন্য আপনাকে বলতে বলছে, সেটা হচ্ছে যে জাকাতের টাকা বন্যার্থদের সাহায্যে ব্যবহার করতে পারবেন কিনা, এমন কোনো আছে কিনা? কারণ যারা বন্যার্থ ওইখানে অনেকেই কিন্তু খুব ভালো ফ্যামিলির লোকজন, জি জি, তারা কি এটা নিতে পারবে কিনা? আমরা ইসলাম কি বলে? সেটা হচ্ছে আমরা দেখি বিভিন্ন মসজিদে, বিভিন্ন মাজারে বেশ টাকা উঠতে হয়। এই টাকাগুলোকে বন্যার্থর মাঝে এটা ইতিমধ্যে আমরা অবশ্য বলেছি একাধিকবার। আর ভাই যেটা বলেছেন, জাকাতের টাকার কিন্তু একটা সুনির্দিষ্ট খাত আছে, একটা নির্দিষ্ট ধরনের ব্যক্তিদের জন্য জাকাতের টাকা ব্যয় করতে হয়। এটার মৌলিক ভাবে বলা যায় একেবারে হতদরিদ্র মিসকিনদের জন্য। এই জন্য আমরা সবসময় বলি যে বন্যার্থদের সেবায় বা বন্যার্থদের সহযোগিতায় জাকাতের অর্থ যথাসম্ভব না দেওয়াটাই নিরাপদ। কারণ হলো বন্যার্থদেরকে যখন আমরা দিতে যাব, তখন আমরা এইটা বলার সুযোগ নাই ভাই আপনি কি ধনী না গরিব, আমি ত্রাণ দিতে গিয়ে এই ভেদাভেদটা আমি তখন করার সুযোগ নাই। বাট আমাদের জেনারেল যে জাকাত দিতে যায়, তখন কিন্তু আমরা একটা ফর্ম দেই, সেই ফর্মের তথ্য উপাত্ত নেই, তার কি অ্যাসেট আছে না আছে, ওইটা আমরা নিরূপণ করি। এখানে যেহেতু সেই সুযোগ থাকছে না, এই জন্য আমরা বলি যদি কেউ জাকাতের টাকা এখানে দেয়ও, তাহলে তার একটা পার্সেন্টেজ 30 বা 40% টাকা তিনি যেন মাইনাস রাখেন। অর্থাৎ 100 জনকে ত্রাণ দিলে তার 30 বা 40 জন হয়তো বা তিনি জাকাতের হকদার না, এটা মানে সর্বোচ্চ এর বেশি হওয়ার সম্ভাবনা কম আমাদের অভিজ্ঞতার আলোকে। সেজন্য বলি এটা বাদ দিয়ে রাখতে। অর্থাৎ জাকাতের টাকা ত্রাণের ক্ষেত্রে যদি জেনারেল ত্রাণের ক্ষেত্রে দেন তাহলে একটু হিসাব করে দিতে হবে। আর যদি পার্টিকুলার কোনো গরিবকে আপনি দেন তাহলে কোনো হিসাবের দরকার নেই, জাকাতটা আপনি দিতে পারবেন। অর্থাৎ একজন গরিব আপনি জানেন আপনার এলাকার বা কারোর মাধ্যমে আপনি নিরূপণ করতে পেরেছেন যে তিনি আসলে জাকাতের হকদার, তার আসলে কিছু নাই, তো তাকে অবশ্যই আপনি ত্রাণের টাকা জাকাতের টাকা থেকে দিতে পারবেন। ধন্যবাদ। আমাদের 100 কোটি প্লাস ফান্ড আমাদের কাছে ইতিমধ্যে এসে পৌঁছেছে এবং আমরা এ পর্যন্ত ওই টাকাটাকে খরচ করার একটা পরিকল্পনা দাঁড় করিয়েছি। খাদ্য সামগ্রীতে 30 কোটি, আমাদের শিক্ষার জন্য 20 কোটি
এবং পুনর্বাসনের জন্য 30 কোটি এবং ব্যবসায়ী যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, ক্ষুদ্র ব্যবসায়ী এবং কৃষক যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য 30 কোটি টাকা খরচ করার পরিকল্পনা হাতে নিয়েছি। এর বাইরে পরবর্তী কোনো দুর্যোগ হলে সেটা যেন আমরা মোকাবেলা করতে পারি বা সেটা যেন খুব বেশি ভয়াবহ রূপ নিতে না পারে, সেটার জন্য আমাদের একটা আলাদা প্রজেক্ট আছে। সেটার এখন আমরা চূড়ান্ত করতে পারি না যে সেখানে আমরা কত টাকা খরচ করবো। এটা নির্ভর করবে ফান্ড আর কি আসছে না আসছে। তবে আমরা খুব শীঘ্রই ফান্ড নেওয়া বন্ধ করে দিব। একটু ছোট করে শেষে দিয়ে জানতে